বাক্য শুদ্ধিকরণের কিন্তু আলাদাভাবে কোনো নিয়ম কানুন নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা ইংরেজিতে অনেক সময় কারেকশন করেন না, কারেকশন নামে একটা টপিক আছে। কারেকশন করার সময় কি হয়, ওখানে কিন্তু ইংলিশ গ্রামারের সকল টপিকই প্রয়োজন হয়। টেন্স প্রয়োজন হয়, আর্টিকেল প্রয়োজন হয়, প্রিপোজিশন প্রয়োজন হয়, ন্যারেশন, ভয়েস সবই কিন্তু প্রয়োজন হয়। বাক্য শুদ্ধিকরণের ব্যাপারটা সেরকম, কারণ বাক্য শুদ্ধিকরণের মধ্যে উপসর্গজনিত সমস্যা থাকতে পারে, প্রত্যয়জনিত সমস্যা থাকতে পারে, বাক্য শুদ্ধিকরণের বানান জাতীয় সমস্যা থাকতে পারে, নানান ধরনের সমস্যা মিলে কিন্তু বাক্য শুদ্ধিকরণটা হয়। তো যার ফলে বাক্য শুদ্ধিকরণের আলাদাভাবে কোনো নিয়ম না থাকলেও আমরা যেই ধরনের প্রশ্নগুলো সচরাচর পরীক্ষায় এসে থাকে সেইগুলো বিশ্লেষণ করে আমরা কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আজকে কিছু টেকনিক দেখাবো। আমরা আজকে ক্লাস করব হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। ওকে, বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় সাধারণত যে ধরনের বাক্য শুদ্ধিকরণ আসে তার প্রেক্ষিতে আমরা আজকে কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করব, যে কৌশলগুলো আমাদের বাক্য শুদ্ধ করতে হেল্প করবে। শুরু করা যাক, তাই না? আসেন, আমরা প্রথমে যেই কৌশলটা জানতে চাই সেটা হচ্ছে এইরকম, যে বিশেষণ যুক্ত তা বা তয়ব এটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ, আর বিশেষ্য যোগ তা বা তয়ব এটা হচ্ছে অশুদ্ধ প্রয়োগ। ওকে, এই জিনিসটার মানে কি সেটা একটুখানি দেখি, ভালো করে খেয়াল করে দেখেন। বিশেষণ যুক্ত তা বা তয়ব এটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। এর মানে হচ্ছে বিশেষণের সঙ্গে যদি তা অথবা তয়ব এই প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা শুদ্ধ হবে। এখন তা এবং তয়ব এটা যুক্ত করা কেন হয় সেটা আগে আমরা একটু দেখি। তা এবং তয়ব এই দুইটা মূলত শব্দের সঙ্গে যুক্ত করা হয় বিশেষণকে বিশেষ্য বানানোর জন্য। কাকে কি বানানোর জন্য? বিশেষণকে বিশেষ্য বানানোর জন্য এই তা বা তয়ব যুক্ত করা হয়। অর্থাৎ বিশেষণের সঙ্গে যদি আপনি তা অথবা তয়ব যুক্ত করেন তাহলে সেটা বিশেষ্যে পরিণত হয়। এখন কথা হচ্ছে বিশেষণ জিনিসটা কি? আমরা জানি বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি, তাই না? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি হলে বিশেষণ হয়। যেমন ধরেন একটা উদাহরণ দেখি, আমি যদি বলি একটা শব্দ আধুনিক, খেয়াল করেন আধুনিক। আচ্ছা, এই আধুনিক বিশেষ্য নাকি বিশেষণ? দেখেন তো, আমি যদি বলি আধুনিক পোশাক পরিচ্ছদ, আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক সমাজ ব্যবস্থা, তার মানে কি এই আধুনিকটা গুণ বোঝাচ্ছে না? আধুনিক সমাজ ব্যবস্থা মানে সমাজ ব্যবস্থার গুণ, আধুনিক পোশাক পরিচ্ছদ তাহলে পোশাক পরিচ্ছদের গুণ বোঝাচ্ছে। তো গুণ বোঝালে কোন পদ হয়? গুণ বোঝালে অবশ্যই সেটা একটা বিশেষণ পদ হয়। তাহলে আধুনিক একটা বিশেষণ। এখন দেখেন এই আধুনিকের সঙ্গে যদি আমরা একটা তা যুক্ত করি তাহলে হয়ে গেল আধুনিকতা, তাই না? এই যে আধুনিকতা লিখলাম না, এই আধুনিকতাটা কিন্তু হয়ে গেল আমাদের বিশেষ্য। কথাটা কি বোঝা গেল? এইভাবে বিশেষণের সঙ্গে তা অথবা তয়বা যুক্ত করে বিশেষ্য হয়। তাহলে যেহেতু বিশেষণের সঙ্গে তা বা তয়বা যুক্ত করে বিশেষ্য বানানো হয়, সুতরাং আগে থেকেই যেটা আগে থেকেই বিশেষ্য তার সাথে তা বা তয়বা তো যুক্ত করার প্রয়োজন নাই, কারণ তা অথবা তয়বা তো যুক্তই হয় বিশেষ্য তৈরি করার জন্য। তো যেটা আগে থেকেই বিশেষ্য হয়ে বসে আছে তার সাথে তা বা তয়বা কখনো যুক্ত হবে না। তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। সভ্যতা, সভ্যতা। আচ্ছা, এই সভ্যতা শব্দটা শুদ্ধ নাকি অশুদ্ধ কিভাবে বুঝবো? বোঝার উপায় হচ্ছে আমাদের এই শেষে যে তা আছে এই তা বাদ দিয়ে বাকিটা দেখতে হবে বিশেষ্য নাকি বিশেষণ। কথা ক্লিয়ার? এখন দেখেন এই সভ্যটা বিশেষ্য নাকি বিশেষণ। আমরা যদি বলি সভ্য সমাজ তাহলে সমাজের গুণ বোঝায় না? সভ্য মানুষ, মানুষের গুণ বোঝাচ্ছে না? তাহলে সভ্যতা একটা গুণ, যেহেতু গুণ, গুণ মানে বিশেষণ, গুণ মানে বিশেষণ, তার মানে সভ্য একটা বিশেষণ। তো বিশেষণের সঙ্গে তা যুক্ত হতে পারবে কিনা বলেন তো? এই দেখেন বিশেষণের সাথে তা যুক্ত হতে পারবে, তার মানে এটা কিন্তু একটা শুদ্ধ প্রয়োগ। কথা বোঝা যাচ্ছে? ঠিক একইভাবে এখন দেখেন একটা শব্দ যদি আমরা লিখি, এই শব্দটা অসংখ্য বার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে উৎকর্ষতা। আমরা অনেক সময় বলি যে সমাজের উৎকর্ষতা সাধন করতে হবে, দেশের উৎকর্ষতা সাধন করতে হবে। তো খেয়াল করেন এই উৎকর্ষতা শব্দটা শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা একটুখানি আমরা দেখি। এই উৎকর্ষতার তা যদি আমরা বাদ দিই তাহলে সামনে কি পাচ্ছি দেখেন তো? সামনে পাচ্ছি উৎকর্ষ, তাই না? উৎকর্ষ। আচ্ছা, খেয়াল করে দেখেন এই উৎকর্ষ শব্দটা কিন্তু একটা বিশেষ্য। এর বিশেষণ রূপ হচ্ছে উৎকৃষ্ট। এর বিশেষণ কি?
উৎকর্ষের বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। তাহলে খেয়াল করে দেখুন, উৎকর্ষ একটা বিশেষ্য, তো বিশেষ্যের সঙ্গে তা যুক্ত হতে পারবে? পারবে না। সুতরাং এই উৎকর্ষটা কিন্তু একটা অশুদ্ধ প্রয়োগ। এখানে শব্দটা হবে হচ্ছে উৎকর্ষ, অর্থাৎ উৎকর্ষতা সাধন করতে হবে, এটা ভুল। উৎকর্ষ সাধন করতে হবে, এটা ঠিক। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা আরেকটা বহুল প্রচলিত শব্দ নিই, সেটা হচ্ছে সখ্যতা। আমরা বন্ধুত্ব বোঝাতে সখ্যতা শব্দটা ব্যবহার করি। আমরা বলি যে তার সাথে আমার সখ্যতা আছে, তার সাথে আমার সখ্যতা আছে। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে তা বাদ দিলে এখানে কি পাওয়া যাচ্ছে? সখ্য। এই সখ্যটা কোন পদ জানেন? এই সখ্যটা কিন্তু এটাও একটা, এই সখ্যটাও কিন্তু একটা বিশেষ্য পদ। সখ্য মানে হচ্ছে বন্ধুত্ব। একটা জিনিস আপনারা একটু মনে রাখতে পারেন, এখানে একটা কৌশল বলে দিচ্ছি, কোন শব্দের সাথে যদি জ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা কিন্তু বিশেষ্য হয়ে যায় জ প্রত্যয় যুক্ত হলে। যেমন দেখেন এখানে সখী, এর সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে সখ্য, সেই কারণে এটা একটা বিশেষ্য। তো বিশেষ্যের সঙ্গে তো তা যুক্ত হতে পারবে না, সেই কারণে এটা একটা অশুদ্ধ প্রয়োগ। তাহলে শুদ্ধ শব্দ বাক্যটা কি হবে? তার সাথে আমার সখ্যতা রয়েছে, এটা ভুল, তার সাথে আমার সখ্য রয়েছে। ঠিক আছে, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে দরিদ্র শব্দটা নিয়ে ব্যাপারটা একটু দেখি। দরিদ্র শব্দটির যত রকম বানান আমরা সাধারণত দেখে থাকি সেইগুলো আমরা একটু লিখি। দরিদ্র দেখতে পারি, তারপরে দারিদ্র দেখতে পাই, তারপরে দারিদ্রতে জ ফলা দিয়ে দেখতে পাই, দরিদ্রতা বলে একটা শব্দ আমরা দেখতে পাই, তারপরে দারিদ্রতা বলে একটা শব্দ আমরা দেখতে পাই, তারপরে আবার এই দারিদ্রতাও দেখতে পাই। তো দরিদ্র সম্পর্কিত এই 6টা বানান আমরা প্রায়শ দেখতে পাই, কিন্তু এই 6টা বানানের মধ্যে বেশ কয়েকটা ভুল আছে, সেইগুলো আমরা একটু শিখবো। আমি একটু কমেন্ট পড়ি। মুস্তাফিজুর রহমান বলছে, সবুজ ভাই আমার চাকরি হয়েছে, তবুও আপনার ভিডিও মাঝে মাঝে দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই। ওকে, তাহলে একটু দেখি, দরিদ্র সম্পর্কিত 6টি শব্দ আমরা লিখেছি, ভালো করে খেয়াল করেন। এই যে দরিদ্র, দরিদ্রটা বিশেষ্য নাকি বিশেষণ বলেন তো? আমরা যেমন বলছি দরিদ্র লোক, দরিদ্র মানুষ, তার মানে মানুষটার অবস্থা বোঝাচ্ছে না? অবস্থা বোঝাচ্ছি, অবস্থা বোঝালে কোন পদ? বিশেষণ। তার মানে দরিদ্র কিন্তু একটা বিশেষণ পদ। ঠিক আছে, এটা একটা শুদ্ধ শব্দ বানান। এখন খেয়াল করেন, আমরা বলেছি যে শব্দের সঙ্গে জ প্রত্যয় যুক্ত করে বিশেষ্য বানানো যায়। এখন দেখেন এই দরিদ্র এর সাথে যদি আমরা জ প্রত্যয় যুক্ত করি, দরিদ্র এর সাথে যদি আমরা একটা জ প্রত্যয় যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যায় দারিদ্র। এই যে জটা জ ফলা হিসেবে চলে আসলো, আর এই জ প্রত্যয়ের জন্য আগে একটা আকার চলে আসলো, দারিদ্র। এই বানানটা কিন্তু শুদ্ধ, দরিদ্রের সাথে জ যুক্ত করে আমরা বিশেষ্য বানালাম। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জটা কিন্তু জ ফলা হিসেবে এখানে যুক্ত হবে। তার মানে দারিদ্র বানানে শুদ্ধ কোনটা হবে? যেটা শেষে জ ফলা আছে, এই বানানটা কিন্তু শুদ্ধ বানান হবে, এটা একটা বিশেষ্য পদ। তার মানে দেখেন দারিদ্র বানানে যেটা শেষে জ ফলা থাকবে না সেটা কিন্তু অশুদ্ধ। ঠিক আছে, এবার খেয়াল করেন, দরিদ্রতা একটা বিশেষণ, আমরা বলেছি বিশেষণের সঙ্গে তা যুক্ত করা যাবে। তাহলে এই দেখেন এখানে তা আছে, তার আগে কি আছে? দরিদ্র। তো দরিদ্রতা একটা বিশেষণ, সুতরাং বিশেষণের সঙ্গে তা যুক্ত করা যাবে, সেই কারণে দরিদ্রতা এটাও কিন্তু একটা শুদ্ধ প্রয়োগ। তাহলে দরিদ্র শুদ্ধ, দারিদ্র যেটা শেষে জ ফলে এটা শুদ্ধ, আর দরিদ্রতা শুদ্ধ। এখন খেয়াল করেন দারিদ্রতা, দারিদ্রতা তো হবে না, কারণ এখানে তা বাদ দিলে থাকছে দারিদ্র। প্রথম কথা, দারিদ্র তো এমনিতেই অশুদ্ধ, সুতরাং এই দারিদ্রতা হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত দেখেন, এই দারিদ্রতা দেখেন এখানে তা বাদ দিলে পাচ্ছে এই যে দারিদ্র, এই দারিদ্রতা আমরা একটু আগে দেখলাম যে বিশেষ্য পদ, তাই না? এই দারিদ্রটা যেটা জফল আছে সেটা হচ্ছে বিশেষ্য পদ, তো বিশেষ্যের সঙ্গে তা যুক্ত হতে পারবে? পারবে না তো, সুতরাং এটাও কিন্তু একটা অশুদ্ধ প্রয়োগ। তাহলে দেখেন দরিদ্র সম্পর্কিত 3টা বানান শুদ্ধ, একটা হচ্ছে দরিদ্র, একটা হচ্ছে দারিদ্র, আর একটা হচ্ছে দরিদ্রতা। তাহলে যদি বলা হয় দেশ থেকে দরিদ্রতা দূর করতে হবে, দেশ থেকে দরিদ্রতা দূর করতে হবে, এটাও রাইট। দেশ থেকে দারিদ্র দূর করতে হবে, এটাও রাইট। তবে অপশনে যদি এই দুইটাই কখনো থাকে, বাই চান্স যদি এই দুইটাই থাকে, তাহলে এই দারিদ্রটাকে শুদ্ধ হিসেবে ধরতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নম্বর কৌশল। দ্বিতীয় যেটা বলবো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষায় কিন্তু খুব আসে। দ্বিতীয় কৌশলটা হচ্ছে এরকম, বিশেষ্য যোগ শীল বা শালী। এই শালী মানে কিন্তু আর
বউয়ের বোন শালী না, এটা অন্য শালী। ওকে, আরেকটা লিখি বিশেষণ যুক্ত শীল বা শালী। আচ্ছা, বিশেষ্য যুক্ত শীল বা শালী এটা শুদ্ধ প্রয়োগ, কিন্তু বিশেষণ যুক্ত শীল বা শালী এটা অশুদ্ধ প্রয়োগ। দেখেন উপরের নিয়মটার মতোই কিন্তু নিয়মটা, শুধু বিশেষ্য আর বিশেষণ তো উল্টে যাবে। তার মানে এই শীল বা শালী বিশেষ্যের সঙ্গে যুক্ত হতে পারবে। শীল বা শালী কেন যুক্ত হয় সেটা বলি। শীল বা শালী শব্দের শেষে যুক্ত হয় বিশেষ্যকে বিশেষণ বানানোর জন্য। কি বানানোর জন্য? বিশেষ্যকে বিশেষণ বানানোর জন্য এই শীল বা শালী যুক্ত করা হয়। সুতরাং যেটা আগে থেকেই বিশেষণ, শীল বা শালী তো যুক্ত করা হয় বিশেষণ বানানোর জন্য, তো তাহলে যেটা আগে থেকেই বিশেষণ তার সাথে তার শীল বা শালীর দরকার নাই। ওকে, আমরা উদাহরণ দেখি। যেমন ধরেন যদি বলি বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ। আরেকটা লিখি বাংলাদেশ উন্নতশীল দেশ। ওকে, খেয়াল করে দেখেন তাহলে এই যে শীল বা শালী থাকলে আমরা কিভাবে বুঝবো এটা শুদ্ধ প্রয়োগ নাকি অশুদ্ধ প্রয়োগ? ভালো করে দেখেন, এই যে শব্দের শেষে যখন শীল বা শালী থাকবে তখন আমাদের কাজ হচ্ছে ওইটুকু বাদ দিয়ে বাকিটা কোন পদ সেটা দেখব। ঠিক আছে, ওইটুকু বাদ দিয়ে বাকিটা কোন পদ সেটা দেখবো। এখন দেখেন এখানে শালী বাদ দিলে পাচ্ছি সমৃদ্ধ। আচ্ছা, সমৃদ্ধ বিশেষ্য নাকি বিশেষণ? সমৃদ্ধ বিশেষ্য নাকি বিশেষণ? খেয়াল করে দেখেন তো, যদি বলি সমৃদ্ধ ইতিহাস, আমাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তিনি জ্ঞান গরিমায় সমৃদ্ধ, তার মানে কি এই সমৃদ্ধ দ্বারা গুণ বোঝাচ্ছে না? গুণ বোঝালে কোন পদ হয়? গুণ বোঝালে বিশেষণ। তা আমরা বলেই দিয়েছি বিশেষণের সঙ্গে শীল বা শালী যুক্ত হতে পারবে না, তার মানে এটা কিন্তু একটা অশুদ্ধ প্রয়োগ। একইভাবে দেখেন এখানে আছে উন্নত। আচ্ছা, উন্নত কি বিশেষ্য নাকি বিশেষণ? আমরা যদি বলি উন্নত চিন্তা ভাবনা, উন্নত জীবনযাপন, উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত দেশ, তার মানে কি উন্নত একটা গুণ বোঝাচ্ছে না? তো গুণ মানে তো বিশেষণ। এখন দেখেন বিশেষণের সঙ্গে শীল বা শালী যুক্ত হতে পারবে না, তার মানে এটাও কিন্তু একটা অশুদ্ধ প্রয়োগ। ঠিক আছে, তাহলে শুদ্ধ প্রয়োগ কি হবে? খুবই সিম্পল, এই বিশেষণটাকে বিশেষ্য বানিয়ে দিতে হবে। এই বিশেষণটাকে বিশেষ্য বানিয়ে দিলেই কিন্তু শুদ্ধ হয়ে যাবে। এটা একটা আবার টেকনিক আছে, টেকনিকটা খুবই সিলি। সেটা হচ্ছে এর সাথে কি ইকার যুক্ত করে দেন, সমৃদ্ধ থেকে সমৃদ্ধি ইকার করে দেন, তাহলে কিন্তু এটা শুদ্ধ প্রয়োগ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ সমৃদ্ধিশালী দেশ। আবার উন্নত এর সাথে ইকার যুক্ত করে দেন, তাহলে কি হলো? বাংলাদেশ উন্নতিশীল দেশ। শুদ্ধ। আপনি হয়তো আরেকটা শব্দ ভাবছেন, আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে উন্নয়নশীল, তাহলে কি হবে? দেখেন উন্নতিশীল আর উন্নয়নশীল একই জিনিস, উন্নয়ন আর উন্নতি, উন্নয়ন আর উন্নতি দুটো কিন্তু একই জিনিস। সে কারণে বাংলাদেশ উন্নতিশীল দেশ এটাও শুদ্ধ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ এটাও শুদ্ধ। তবে পরীক্ষায় যদি কখনো দুইটা অপশনে থাকে, উন্নতিশীল আর উন্নয়নশীল দুইটাই থাকে, তখন কিন্তু উন্নয়নশীলটা উত্তর করতে হবে। আচ্ছা, এরপরে যে কৌশল দেবো সেই কৌশল থেকে অহরহ প্রশ্ন আসে, দেখলেই বুঝতে পারবেন। এর পরেরটা হচ্ছে দন্ত স এবং দন্ত স ব নিয়ে। ভালো করে খেয়াল করেন, দন্ত স এটা মানে হচ্ছে সহ বা থাকা, আর দন্তস্বয় ব এটার মানে হচ্ছে নিজ। ওকে, এই অর্থটা একটু খেয়াল করেন। শুধু দন্তস্বয় যেটা সেটা মানে হচ্ছে সহ বা থাকা, আর দন্তস্বয় নিচে ব যেটা স এটা মানে হচ্ছে নিজ। এখন আমি কয়েকটা শব্দ লিখতে চাই। তার মানে এটুকু তো বুঝলেন যে নিজের সম্পর্কিত বোঝালে দন্তস্বয় ব হবে, আর নিজের সম্পর্কিত না হলে দন্ত স হবে। এখন খেয়াল করেন, আমরা যদি বলি স্বার্থ, তারপর বললাম সার্থক, তারপর বললাম সার্থকতা, এই তিনটা শব্দ ভালো করে খেয়াল করেন। আচ্ছা, স্বার্থ বলতে আমরা কি বুঝি? স্বার্থ বলতে সবসময় নিজের সাথে সম্পর্কিত জিনিসগুলোকে বোঝানো হয় না? স্বার্থ মানে কি? নিজের সাথে সম্পর্কিত। আমরা বলি না যে ও খুব স্বার্থপর, মানে ও নিজের ভালোটা দেখে। তার মানে স্বার্থ মানে সেটা নিজের সাথে সম্পর্কিত। তো নিজের সাথে সম্পর্কিত হলে সেখানে দন্তস্বয় নিচে একটা ব হবে। ঠিক আছে, এবার দেখেন সার্থক বানানটা। আচ্ছা, সার্থক শব্দটা কি সবসময় কি নিজের সাথে সম্পর্কিত হয়? সবসময় কিন্তু সার্থক বলতে কিন্তু নিজের সাথে সম্পর্কিত না। সার্থক মানে কি? যার অর্থ আছে সেটা হচ্ছে সার্থক। যেমন মনে করেন আমরা বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সার্থক হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সার্থক হয়েছে। এই সার্থক কি নিজের সাথে সম্পর্কিত হলো? তা তো হলো না। 24-এর গণ অভ্যুত্থান সার্থক হয়েছে,
যদি বলি এই সার্থক দ্বারা কি নিজের কিছু বোঝালাম? তা তো বোঝালাম না। মানে সার্থক শব্দটা কিন্তু তার মানে নিজের সাথে সম্পর্কিত নয়। যেহেতু নিজের সাথে সম্পর্কিত নয়, সেই কারণে এখানে কিন্তু ব হবে না, শুধু দন্ত স হবে। আর সার্থক বানানে যেহেতু দন্ত স হবে শুধু, তাই সার্থকতা বানানেও শুধু দন্ত স হবে, কারণ সার্থক শব্দের সাথে তা যুক্ত করে সার্থকতা। ঠিক আছে? এবার দেখেন, আমি বাক্য লিখতে চাই দুইটা। যদি বলি আপনি উক্ত অনুষ্ঠানে আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে আমন্ত্রিত, এটা কিন্তু হর হামেশায় আমরা দেখতে পাই। এটা হচ্ছে বিভিন্ন দাওয়াত কার্ডে আমরা এটা এই কথাটা দেখতে পাই। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এটা আমরা দেখতে পাই। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। খেয়াল করে দেখেন, আপনি সপরিবারে আমন্ত্রিত। আচ্ছা, এই যে এখানে যদি দন্তস্বয় ব দিই, তাহলে মানে কি দাঁড়ায় দেখেন তো? দন্তস্বয় ব মানে হচ্ছে নিজ, তাই না? তার মানে আপনি সপরিবারে আমন্ত্রিতের মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়াচ্ছে আপনি নিজের পরিবারে আমন্ত্রিত। তার মানে ব্যাপারটা এরকম যে খাওয়া দাওয়া আমার এখানে হবে, অনুষ্ঠান আমাদের এখানে হবে, অনুষ্ঠান আমার এখানে হবে, কিন্তু আপনি খাবেন আপনার নিজের পরিবারে। আপনি সহপরিবারে আমন্ত্রিত মানে আপনি নিজের পরিবারে আমন্ত্রিত, অনুষ্ঠান আমার এখানে, কিন্তু খাবেন আপনি আপনার নিজের বাসায়, এইরকম একটা অর্থ দাঁড়ায়। কিন্তু আসলে কি তা বোঝাচ্ছে? আপনি সপরিবারে আমন্ত্রিত মানে কি বোঝাচ্ছে? আপনি আপনার পরিবার সহ এখানে আমন্ত্রিত, পরিবার সহ। তো যেহেতু সহ বোঝাচ্ছে, সেই কারণে এখানে কিন্তু শুধু দন্ত স হবে। আর পরিবারে সহ তো হয় না, পরিবার সহ, সেই কারণে এখানকার এটাও হবে না। তার মানে আপনি সপরিবার আমন্ত্রিত, এটা হচ্ছে শুদ্ধ। আরেকটা উদাহরণ দিই, তিনি সস্ত্রীক উপস্থিত, এটাও বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার। তিনি সস্ত্রীক উপস্থিত, দেখেন তিনি সস্ত্রীক উপস্থিত, এই সস্ত্রীক মানে কি? এই স মানে হচ্ছে নিজ, তাহলে তিনি সস্ত্রীক উপস্থিত, এই দন্তস্বয় ব দিলে এর অর্থ দাঁড়ায় তিনি নিজের স্ত্রীকে নিয়ে উপস্থিত। আচ্ছা, কেউ যখন কোথাও উপস্থিত হবে তো নিজের স্ত্রীকে নিয়ে তো যাবে, তাই না? আমাদের সামাজিক পার্সপেক্টিভে অন্যের স্ত্রী নিয়ে যাওয়ার তো কথা না, এমন কেউ যেতে পারে সেটা আলাদা হিসেবে, সেটাকে আমরা সমর্থন করি না। তো নর্মালি কেউ কোথাও উপস্থিত হলে নিজের বউকে নিয়ে তো যাবে, সুতরাং এখানে নিজের স্ত্রী তো বলার কোনো প্রয়োজন নাই, তাই না? তো সেই কারণে এটা কিন্তু আসলে বোঝাতে চাচ্ছে তিনি সস্ত্রীক উপস্থিত মানে তিনি স্ত্রী সহ উপস্থিত, স্ত্রীকে সাথে নিয়ে উপস্থিত, তাহলে সহ বোঝাচ্ছে, সেই কারণে এখানে দন্ত স হবে। তিনি সস্ত্রীক উপস্থিত বা তিনি স্ত্রী সহ উপস্থিত, দুইটাই শুদ্ধ হবে। ঠিক আছে? তিনি সস্ত্রীক উপস্থিত বা তিনি কি বললাম, স্ত্রী সহ উপস্থিত, এই দুইটা হবে শুদ্ধ। আচ্ছা, আরো দুইটা উদাহরণ দিতে চাই। একটা হচ্ছে স্বাক্ষর, আর একটা হচ্ছে স্বাক্ষর। দেখেন, একটা স্বাক্ষর বানানে শুধু দন্ত স, আরেকটা স্বাক্ষর বানানে দন্ত সয় ব, দুইটাই স্বাক্ষর, ভিন্ন ভিন্ন বানানে, কিন্তু দুইটাই শুদ্ধ। এই দুইটা বানানে কিন্তু শুদ্ধ, শুধু পার্থক্য হচ্ছে অর্থটা ভিন্ন। ব্যাপারটা ভালো করে খেয়াল করে দেখেন, এই স্বাক্ষর, যেই স্বাক্ষর বানায় দন্ত স শুধু, দন্ত সয় ব নাই, এর মানে হচ্ছে স মানে হচ্ছে থাকা, আর সাথে আছে অক্ষর, মানে যার অক্ষর জ্ঞান থাকে সে হচ্ছে স্বাক্ষর। যার অক্ষর জ্ঞান আছে, মানে যে অক্ষর চেনে তাকে বলে স্বাক্ষর। আমরা বলি না বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি, বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম, সাক্ষরতার কথা বলি না, এটা হচ্ছে ওই স্বাক্ষর, যার অক্ষর জ্ঞান আছে। তো এই বানানটা কিন্তু শুদ্ধ বানান, এর অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, অক্ষর জ্ঞান সম্পন্ন। ঠিক আছে? আর এই স্বাক্ষর বানানে যেহেতু দন্ত সে ব আছে, তার মানে এটা দ্বারা নিজের স্বাক্ষর বোঝাচ্ছে, নিজের স্বাক্ষর, আমরা যে সই করি, সাইন করি, দস্তখত করি, সিগনেচার করি, সেইটা। ঠিক আছে? তাহলে এই স্বাক্ষরটাও সঠিক, এটার অর্থ হচ্ছে দস্তখত করা বা সই করা। ঠিক আছে? তাহলে দুইটা স্বাক্ষরই শুদ্ধ, শুধু অর্থ আলাদা। তাই পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন একটু বাক্যটা পড়ে ভালো মতো বুঝতে হবে যে ওখানে মানে অক্ষর জ্ঞান সম্পন্ন হিসাবে আবার এই স্বাক্ষর বসায় দিয়েছে কিনা, এটা ভালো করে দেখে শুনে উত্তরটা করতে হবে। তাহলে আমাদের তিনটা কৌশল গেল, এরপরে যাব চতুর্থ কৌশলে। দেখেন, চতুর্থ কৌশলটা থেকে কি পরিমাণে প্রশ্ন আসে, কৌশলটা দেখলে আমরা বুঝতে পারবো কি পরিমাণে প্রশ্ন আসে চতুর্থ কৌশলটা থেকে। আচ্ছা, চতুর্থতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাহুল্য দোষ নিয়ে আলোচনা করবো আমরা। বাহুল্য দোষ। আচ্ছা, বাহুল্য মানে হচ্ছে অতিরিক্ত। বাহুল্য মানে কি? অতিরিক্ত, মানে অতিরিক্ত কথা বলার দোষ। অতিরিক্ত কথা বললে বাক্য কিন্তু অশুদ্ধ হতে পারে। উদাহরণ দিই, মনে করেন বলা হলো সব আলেমগণ, সব আলেমগণ উপস্থিত, সব আলেমগণ উপস্থিত, এই বাক্যটা দেখেন,
দেখেন আলেমগণ, এটা কি একটা বহুবচন হলো না? আলেমের সাথে গণ ব্যবহার করে আমরা বহুবচন করলাম। তো আলেমের সঙ্গে গণ ব্যবহার করে তো ইতিমধ্যেই বহুবচন হয়ে গেছে, তাহলে আবার কি সামনে একটা সব আসবে? সব নিজেও তো একটা বহুবচন। মনে রাখবেন, একটা শব্দের সঙ্গে কিন্তু একটাই বহুবচনবাচক শব্দ যুক্ত হয়। একটা শব্দের সাথে একটাই বহুবচন যুক্ত হতে পারবে, একাধিক যুক্ত হলে সেটা বাহুল্য দোষ হবে। তাহলে আলেমের সাথে একবার গণ আবার আরেকবার সব, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। একটা শব্দের সাথে দুইটা বহুবচন হবে না, এটা বাহুল্য দোষ হয়ে যাবে। তাহলে শুদ্ধ কি হবে? হয় বলতে হবে সব আলেম উপস্থিত, অথবা বলতে হবে আলেমগণ উপস্থিত, যে কোনো একটা বলতে হবে। শুধু বহুবচনের ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রেও কিন্তু বাহুল্য দোষ হতে পারে। যেমন ধরেন আমরা যদি বলি অশ্রুজল, অনেক সময় বলি না আমরা অশ্রুজল, কবিতায়, গল্পে, সাহিত্যে অনেক জায়গায় আমরা বলি যে অশ্রু জল ঝরছে, তার চোখ থেকে অশ্রু জল ঝরছে। এই যে অশ্রু জল শব্দটা দেখেন, এই অশ্রু শব্দের অর্থ কি? অশ্রু মানেই কিন্তু চোখের জল, অশ্রু মানেই চোখের জল। তো অশ্রু মানেই তো চোখের জল, তাহলে তার সাথে আবার জল ব্যবহার করা লাগবে কেন? তাহলে তার সাথে জল ব্যবহার করলে একই জিনিস দুইবার হয়ে গেল না? অতিরিক্ত হয়ে গেল, চোখের জল জল হয়ে গেল। সুতরাং এটাও কিন্তু একটা বাহুল্য দোষ হয়ে যায়। আবার দেখেন যদি বলি কেবলমাত্র, খেয়াল করেন কেবলমাত্র, দেখেন এই মাত্র মানেই কিন্তু কেবল, মাত্র মানেই কেবল, তাহলে কি হয়ে যাচ্ছে? কেবল কেবল হয়ে যাচ্ছে। সেই কারণে এটাও একটা অশুদ্ধ শব্দ, এখানে শুদ্ধ হবে শুধু এই কেবলটুকু। আবার আমরা বলি শুধুমাত্র, এই শুধুমাত্র শব্দটাতেও সমস্যা আছে। দেখেন এই মাত্র মানেই তো কেবল, তাহলে শুধুমাত্র মানে কি হয়ে যাচ্ছে? শুধু কেবল। শুধু কেবল কি আর হয়? হয় না। সেই কারণে এটা অশুদ্ধ প্রয়োগ, এখানে কিন্তু শুদ্ধ হবে শুধু। আরেকটা বহুল প্রচলিত, মানে বহুবার পরীক্ষা আসা প্রশ্ন দিচ্ছে, দেখেন যে বলা হলো পরীক্ষা চলাকালীন, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ, বাকিটা আমি লিখলাম না। পরীক্ষা চলাকালীন সময় হর্ন বাজানো নিষেধ। চলাকালীন সময়ে, জিনিসটা খেয়াল করেন তো। আচ্ছা, এই কালীন মানেই তো সময় বোঝাচ্ছে, তাহলে একবার কালীন বলবো আবার সময় বলবো, তাহলে দুইটা একই কথা দুইবার হয়ে যাচ্ছে না? সেই কারণে এটা একটা বাহুল্য দোষ। তাহলে এই বাক্যটা শুদ্ধ হবে কি হবে? একটা হবে পরীক্ষা চলাকালে, অথবা হবে পরীক্ষা চলার সময়ে। হয় কাল বলবো, না হলে সময় বলবো, যে কোনো একটা বলবো। ঠিক আছে? আর একটা দিচ্ছে দেখেন, এইটাও পরীক্ষা অনেকবার আসে। আমরা সময় বলি ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। ধূমপান কি? ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ, ভালো করে খেয়াল করেন। আইনত দণ্ডনীয় অপরাধ, তিনটা শব্দ, এই তিনটা শব্দ কখনো একসাথে হবে না। আইনত দণ্ডনীয় অপরাধ হবে না, এটা হবে আইনত অপরাধ, অর্থাৎ আইনের দিক থেকে এটা অপরাধ, অথবা হবে আইনত দণ্ডনীয়, অর্থাৎ আইনের দিক থেকে এটা শাস্তিযোগ্য। কথা কি বোঝা গেল? তাহলে অপরাধ আর দণ্ডনীয় এই দুটো একসাথে আসবে না। অপরাধ মানেই তো সেটা দণ্ডনীয়, শাস্তিযোগ্য, তাহলে অপরাধ বলে তার দণ্ডনীয় বলার প্রয়োজন নাই, আর দণ্ডনীয় বলে তার অপরাধ বলার প্রয়োজন নাই। সেই কারণে শুদ্ধ হবে কি? আইনত দণ্ডনীয় অথবা আইনত অপরাধ। কথা ক্লিয়ার? এইটা গেল হচ্ছে আমাদের বাহুল্য দোষ সম্পর্কিত কথাবার্তা। এর মধ্যে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। আমরা একটু চলে যাবো 5 নম্বর যে কৌশলটা, সেই কৌশলটাতে। আমাদের 5 নম্বর কৌশলটা হচ্ছে এইরকম ভাবে আমি লিখতে চাই, দেখেন বিশেষ্য যোগ বিশেষ্য। আরেকটা লিখবো বিশেষণ ইক ইত ইয়। বিশেষণ থেকে আমরা এভাবে লিখবো বিশেষ্য। আচ্ছা, 5 নম্বরটা দ্বারা বোঝানো হচ্ছে কি? দেখেন বিশেষ্য যোগ বিশেষ্য মানে হচ্ছে যদি কখনো দেখা যায় দুইটা বিশেষ্য মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে, দুইটা বিশেষ্য মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে, তখন সেই দুইটা বিশেষ্য পদ যুক্ত করে লিখতে হয়, একসাথে যুক্ত করে লিখতে হয়। উদাহরণ দিই, দেখেন আপনারা এই যে যারা সায়েন্স স্টুডেন্ট তারা দেখবেন পদার্থ বিজ্ঞান, আচ্ছা জীব বিজ্ঞানটা দিই, পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান দুইটাই রাইট। পদার্থ, আচ্ছা জীব বিজ্ঞান বা যদি বলি পদার্থ বিজ্ঞান, যারা বিজনেস স্টাডিজে পড়েন তারা দেখবেন হিসাব বিজ্ঞান, আর্টস স্টুডেন্টরা দেখবেন সমাজ
বিজ্ঞান আছে না এইসব টপিকগুলা। দেখেন জীব বিজ্ঞান, দেখবেন এইগুলো সবগুলো কিন্তু জোড়া একসাথে যুক্ত করে লেখা হয়। কি কারণ জানেন? জীব একটা বিশেষ্য, বিজ্ঞান একটা বিশেষ্য, কিন্তু জীব বিজ্ঞান দ্বারা জীব আলাদা জিনিস, বিজ্ঞান আলাদা জিনিস না। এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা সাবজেক্টকে বোঝায়, তাই না? বায়োলজি সাবজেক্টকে বোঝায়। যেহেতু দুইটা শব্দ মিলে একটা জিনিসকে বোঝায়, তাই এই দুইটা জিনিস কিন্তু যুক্ত করে, দেখেন যুক্ত করে লিখেছে। ঠিক একইভাবে পদার্থ বিজ্ঞান দুইটা শব্দ, কিন্তু দুইটা শব্দ মিলে একটা জিনিসকে বোঝায়, তাই যুক্ত করে লিখেছে। হিসাব বিজ্ঞান, হিসাব একটা শব্দ, বিজ্ঞান একটা শব্দ, কিন্তু দুইটা শব্দ মিলে একটা সাবজেক্টকে বোঝায়, তাই যুক্ত করে লেখা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু যুক্ত করে লেখা। সমাজ বিজ্ঞান, দেখেন সমাজ একটা শব্দ, বিজ্ঞান একটা শব্দ, কিন্তু দুইটা শব্দ মিলে একটা জিনিসকে বোঝায়, সেই কারণে এটা একসাথে যুক্ত করে লেখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, রতন কুমার, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর দেখা না। আচ্ছা দেখেন, তাহলে কি বললাম? একাধিক শব্দ, দুইটা শব্দে যদি একটা জিনিসকে বোঝায় তাহলে সেটা যুক্ত করে লিখতে হয়। ঠিক আছে, এরকম আরো উদাহরণ আমি দিতে চাই। যেমন ধরেন যদি বলি শহীদ মিনার, এটা কিন্তু একসাথে হবে, কারণ এমন না যে শহীদ একটা জিনিস, মিনার একটা জিনিস। শহীদ মিনার দুইটা শব্দ মিলে একটা স্মৃতিস্তম্ভকে বোঝায়, তাই না? তাই দুইটা কিন্তু যুক্ত করে লিখতে হবে। ঠিক একইভাবে যদি বলি শিক্ষা প্রতিষ্ঠান, দেখেন এই শিক্ষা একটা শব্দ, প্রতিষ্ঠান একটা শব্দ, কিন্তু দুইটা শব্দ মিলে কিন্তু একটা জিনিসকে বোঝায়, ওই একটা প্রতিষ্ঠানকে বোঝায়, সে কারণে একসাথে যুক্ত করে লিখতে হবে। ঠিক একইভাবে যদি বলি তার সাথে আমার একটি গোপন কথা আছে, গোপন কথা, এইটা কিন্তু বিগত সালের প্রশ্ন। তার সাথে আমার একটি গোপন কথা আছে, দেখেন গোপন আর কথা দুইটাই বিশেষ্য। গোপন কথা দুইটা শব্দ মিলে আমরা একটা জিনিসকে বোঝাচ্ছি, ওই কথাটাকে বোঝাচ্ছে, তাই না? গোপন কথা বলতে আমরা এই কথাটাকে বলছি, যেহেতু দুইটা যে মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই এই দুটো কিন্তু যুক্ত করে লিখতে হবে। কথা ক্লিয়ার? তাহলে দুইটা শব্দ মিলে যদি একটা জিনিসকে বোঝায়, তাহলে সেই দুইটা শব্দ অবশ্যই যুক্ত করে লিখতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি চান যে না আমি যুক্ত করে লিখবো না, ফাঁকা দিয়ে লিখবো, আলাদাভাবে লিখবো দুইটা শব্দ, তাহলে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে এই প্রথম বিশেষ্যটাকে আমাদের বিশেষণ বানিয়ে দিতে হবে, তাহলে আপনি ফাঁকা করে লিখতে পারবেন। তো বিশেষণ বানাবো কি করে সেটাও বলে দিয়েছি। এই বিশেষ্যের সঙ্গে যদি ইক বা ইতো বা ইও যুক্ত করা হয়, তাহলে সেটা বিশেষণ হয়ে যায়, তখন আপনি ফাঁকা করে লিখতে পারবেন। উদাহরণ দিচ্ছে দেখেন, জীব বিজ্ঞান, এখানে শুরুতে আছে জীব। এই জীব শব্দের সাথে যদি আমরা ইক যুক্ত করি, তাহলে হয় কি? তাহলে হয় জৈবিক। এখানে যদি আপনি একটা জৈবিক করে দেন, আর এখানে যদি তখন যদি বিজ্ঞান বসান, জৈবিক বিজ্ঞান যদি বলেন, তাহলে আপনি ফাঁকা দিয়ে, এই যে ফাঁকা দিয়ে লিখতে পারবেন। এখানে কিন্তু ফাঁকা যদি আপনি লিখতে চান, যদিও জীব বিজ্ঞানকে জৈবিক বিজ্ঞান লেখা এটাও কোনো শুদ্ধ কথা না, কিন্তু আমি ব্যাকরণিক নিয়মটা বলছি। জীববিজ্ঞানকে জীববিজ্ঞানই বলতে হবে, কারণ বিষয়টার নামই হচ্ছে জীববিজ্ঞান। ভালো করে দেখেন, সমাজ বিজ্ঞান, এটাকে আপনি করতে পারবেন। সমাজ, এর সাথে যদি ইক যুক্ত করেন, তাহলে কি হয়? সামাজিক। দেখেন সামাজিক যদি আপনি লেখেন, তাহলে সামাজিক বিজ্ঞান, আলাদাভাবে ফাঁকা দিয়ে লিখতে পারবেন। আবার দেখেন গোপন কথা, এই গোপন এর সাথে যদি ইও যুক্ত করেন, কি হয়ে যাবে? গোপনীয়। যদি গোপনীয় বলেন, তখন কিন্তু আপনি কথাটা স্পেস দিয়ে আলাদা করে লিখতে পারবেন। কথাটা বোঝা গেল? তার মানে নিয়মটা হচ্ছে কি, যদি দেখেন দুইটা শব্দ মিলে একটা জিনিসকে বুঝেছে, তাহলে মনে রাখবেন অবশ্যই ওই দুইটা শব্দ যুক্ত করে লিখতে হবে। যদি যুক্ত করা না থাকে, তাহলে বুঝবেন ওটা ভুল আছে। কথা ক্লিয়ার? আর যদি ফাঁকা করে লিখতে হয়, তাহলে অবশ্যই প্রথমটাকে বিশেষণ বানিয়ে নিতে হবে। ওকে, এটা ছিল আমাদের 5 নম্বর। চলেন এবার আমরা 6 নম্বরটার দিকে যাই। 6 নম্বরে যে কৌশলটার কথা বলবো সেটা হচ্ছে এরকম, নাবাচক নির যুক্ত হলে শেষের দীর্ঘইকার লোপ। দেখেন উদাহরণ, কৌশলটা দেখেন, নাবাচক নির যুক্ত হলে শেষের দীর্ঘইকার লোপ। মানে ভালো করে খেয়াল করেন, কোন কোন শব্দের শেষে দীর্ঘইকার থাকে, যেমন ধরেন অভিমানী, অভিমানী একটা শব্দ দীর্ঘইকার, বা আরেকটা শব্দ বললাম অপরাধী, দীর্ঘইকার। এরকম যে সকল শব্দের সাথে দীর্ঘইকার থাকে, যে সকল শব্দের শেষে দীর্ঘইকার থাকে, এর শুরুতে যদি নির যুক্ত করা হয়, নির, দেখেন অভিমানী, এর শুরুতে নির যুক্ত করলে কি হয়? নিরভিমানী, তাই না? নিরভিমানী। কিন্তু আমরা নিয়মে কি বলছি? আমরা বলছি
শুরুতে যদি নির যুক্ত করা হয় তাহলে শেষের দীর্ঘইটাটা লোপ পাবে। তার মানে শুরুতে যদি নিরটা যুক্ত করি তাহলে শেষের এই দীর্ঘইটা কিন্তু আর হবে না, এটা কিন্তু লোপ পেয়ে যাবে। তাহলে অভিমানী এর নাবাচক কি হবে? নিরভিমানী না, নিরভিমান। অভিমানের বিপরীত হচ্ছে নিরভিমান। ঠিক একইভাবে দেখেন অপরাধী এর শুরুতে যদি আমরা নির যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? নিরপরাধী। কিন্তু নিরপরাধী হবে না, কারণ শুরুতে যদি নির যুক্ত হয় তাহলে শেষের দীর্ঘইটা লোপ পেয়ে যাবে। তাহলে অপরাধী এর বিপরীত কি? নিরপরাধ, নট নিরপরাধী, নিরপরাধ হবে। তাহলে মনে রাখবেন শব্দের শুরুতে যদি নির যুক্ত হয় তাহলে শেষের দীর্ঘইকার কিন্তু লোপ পেয়ে যায়। কথা ক্লিয়ার? 7 নম্বর কৌশলটা হচ্ছে এরকম, বিশেষ্য যুক্ত করা আর বিশেষণ যুক্ত হওয়া। বিশেষ্য যুক্ত করা, বিশেষণ যুক্ত হওয়া, এর মানে কি? দেখেন আমি দুটো উদাহরণ লিখি। সে বইটি প্রকাশিত করেছে। আরেকটা বললাম বইটি প্রকাশ হয়েছে। দুইটা শব্দ বাক্য লিখলাম। দেখেন সে বইটি প্রকাশিত করেছে, আরেকটা লিখলাম বইটি প্রকাশ হয়েছে। আচ্ছা, এখন এই প্রকাশ শব্দটার মধ্যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা দেখি। প্রকাশ এটা হচ্ছে একটা বিশেষ্য, হ্যাঁ। আর একটু আগেই কিন্তু আমরা বলেছিলাম বিশেষ্যের সঙ্গে ইক, ইতো, ইও যুক্ত করে বিশেষণ বানানো হয়। তো প্রকাশ একটা বিশেষ্য, এর সঙ্গে ইতো যুক্ত করে বিশেষণ বানানো হয়েছে। প্রকাশিত এটা কিন্তু একটা বিশেষণ। ওকে, এখন নিয়মটা দেখেন আমরা কি বলছি। নিয়মটা বলছি যে বিশেষ্যযুক্ত করা মানে হচ্ছে এই করা টাইপের যে ক্রিয়াগুলো আছে, করা টাইপের ক্রিয়া কোনগুলো? মানে করা, করছে, করছেন, করব, করছি, করছিলেন, করছে, করছিস, এই করা জাতীয় যে ক্রিয়াগুলো আছে এইগুলোর আগে কিন্তু সবসময় বিশেষ্য বসে। তাহলে এখানে দেখেন এই যে করেছে, করেছে করা না, করা বোঝাচ্ছে, এই করার আগে এখানে কি বসেছে দেখেন তো? বিশেষণ। তাহলে বিশেষণ বসলে কি হবে? করার আগে কি বসবে? বিশেষ্য। তার মানে এটা কিন্তু অশুদ্ধ প্রয়োগ হয়েছে, প্রকাশিত করেছে হবে না। আবার দেখেন বইটি প্রকাশ হয়েছে, দেখেন তো হওয়া, হওয়া মানে কি? হওয়া জাতীয় ক্রিয়া, মানে হয়েছে, হচ্ছি, হব, হয়েছিল, হচ্ছেন, হচ্ছিস, এই জাতীয় ক্রিয়া থাকলে তার আগে বিশেষণ হয়। কিন্তু দেখেন তো এখানে হয়েছে, হয়েছে মানে হওয়া বোঝাচ্ছে, হওয়ার পরে এখানে কি হয়েছে দেখেন তো? বিশেষ্য, কিন্তু হওয়ার কথা ছিল বিশেষণ। তার মানে এই দুইটাই কিন্তু অশুদ্ধ প্রয়োগ হয়েছে। তাহলে শুদ্ধ হতে হলে কি করতে হবে? হওয়া ক্রিয়ার আগে বসাতে হবে বিশেষণ, তার মানে এটার আগে বিশেষণ হবে। এখন এটাকে যদি বিশেষণ বানাতে হয় তাহলে এর সাথে একটা ইতো যুক্ত করে দিতে হবে, প্রকাশিত। আর করা ক্রিয়ার আগে হবে বিশেষ্য, তার মানে এর আগে যদি এটাকে বিশেষ্য বানাতে চাই তাহলে এখানকার থেকে এই ইতোটা বাদ দিয়ে দিতে হবে, হয়ে যাবে প্রকাশ। তাহলে শুদ্ধ কি হবে? সে বইটি প্রকাশ করেছে আর বইটি প্রকাশিত হয়েছে। কথা কি ক্লিয়ার হলো? তাহলে মনে রাখবেন করা জাতীয় ক্রিয়া থাকলে তার আগে বিশেষ্য হবে, আর হওয়া জাতীয় ক্রিয়া থাকলে তার আগে বিশেষণ হবে। ওকে, 8 নম্বর কৌশলটাতে যাই। 8 নম্বর কৌশলটা আমরা বলবো সম্ভাবনা আর আশঙ্কা, এই দুইটা বিষয় নিয়ে। সম্ভাবনা কখন বসবে আর আশঙ্কা কখন বসবে ভালো করে দেখেন। আমি যদি বলি সে তার সামনে এসএসসি পরীক্ষা, তাই না? তার এ প্লাস পাওয়ার না, তার একটু নেতিবাচক কথাই লিখি, তার ফেল করার সম্ভাবনা আছে, তার ফেল করার সম্ভাবনা আছে। তারপরে বললাম আজ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আজ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভালো করে উদাহরণ দুইটা খেয়াল করতে হবে, ভালো করে দেখেন। তার ফেল করার সম্ভাবনা আছে আর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এই দুইটাই কিন্তু অশুদ্ধ বাক্য। কি কারণে জানেন? সম্ভাবনা শব্দটা ব্যবহৃত হবে সবসময় ইতিবাচক ক্ষেত্রে, ইতিবাচক মানে ভালো ক্ষেত্রে, আর আশঙ্কা শব্দটা ব্যবহৃত হবে সবসময় নেতিবাচক ক্ষেত্রে, মানে খারাপ ক্ষেত্রে, মন্দ ক্ষেত্রে। ঠিক আছে? তার মানে ভালো কিছু বললে সেখানে সম্ভাবনা, আর খারাপ কিছু বোঝালে সেখানে আশঙ্কা।
তাহলে তার ফেল করার সম্ভাবনা রয়েছে, সেটা কিভাবে হয়? ফেল করা তার ভালো জিনিস না, ফেল করা তো নেতিবাচক জিনিস, খারাপ জিনিস। যেহেতু ফেল করা নেতিবাচক, সুতরাং এখানে কিন্তু সম্ভাবনা হবে না, এখানে হবে আশঙ্কা। তার ফেল করার আশঙ্কা আছে হবে। ঠিক একইভাবে দেখেন, যদি বলি তার এ প্লাস পাওয়ার কি হবে? এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ প্লাস একটা ভালো জিনিস, ইতিবাচক জিনিস। একইভাবে দেখেন, আজ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আচ্ছা, বৃষ্টিপাত কি খারাপ জিনিস নাকি? বৃষ্টিপাত তো ভালো জিনিস, বৃষ্টিপাতে ময়লা ধুয়ে চলে যায়, বৃষ্টিপাতে ফসল ভালো হয়, তাই না? বৃষ্টিপাত ভালো জিনিস, তাই বৃষ্টিপাতের ক্ষেত্রে আশঙ্কা হবে না, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবে। কিন্তু যদি বলি আজ ভারী বৃষ্টিপাতের, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আশঙ্কা হবে। আজ ভারী বৃষ্টিপাতের বা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, কারণ ভারী বর্ষণ মানে কি? অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি আবার খারাপ। সে কারণে আজ ভারী বর্ষণের সম্ভাবনা না, আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ঠিক একইভাবে আজ ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, নো, আজ ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। কথা বোঝা গেল? তাহলে ভালো কিছু হলে সেক্ষেত্রে সম্ভাবনা ব্যবহার করব, খারাপ কিছু হলে সেক্ষেত্রে আশঙ্কা ব্যবহার করব। আমরা এবার 9 নম্বর পয়েন্টে দেখতে চাই লক্ষ্য শব্দটা নিয়ে। লক্ষ্য আর লক্ষ্য, দেখেন লক্ষ্য মানে হচ্ছে, এই লক্ষ্য দুইটা অর্থ, একটা হচ্ছে টাকা, আরেকটা অর্থ হচ্ছে তাকানো। আর এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, ভালো করে দেখেন, এই লক্ষ্য মানে টাকা বা তাকানো। তার মানে আমরা যখন বলছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, খেয়াল করে দেখেন, তার মানে এই যে লক্ষ্যটা দ্বারা টাকা বোঝাচ্ছে, যেহেতু টাকা বোঝাচ্ছে সে কারণে এই লক্ষ্য বানানো কিন্তু জফলা হবে না। আবার যখন বলি এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো, তার মানে এদিকে তাকাও, এদিকে লক্ষ্য করো মানে এদিকে তাকাও, তাকানো বোঝালেও সেখানেও এই লক্ষ্য হবে, জফলা হবে না। কিন্তু যদি বলি তোমার, তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য কি? এই ক্ষেত্রে দেখেন, এই যে লক্ষ্যটা, এই লক্ষ্য বানানে কিন্তু জফলা হবে, কারণ তোমার জীবনের লক্ষ্য কি, তার মানে এই লক্ষ্য মানে উদ্দেশ্য বোঝাচ্ছি, উদ্দেশ্য বোঝাচ্ছি, সেই কারণে জফলা হবে। একইভাবে একটা বহুল প্রচলিত ভুল শব্দ বলি, উপলক্ষ। উপলক্ষ শব্দটা সাধারণত আমরা এভাবে লিখে থাকি, কিন্তু দেখেন আমি যদি বলি বোনের বিয়ে উপলক্ষে আমি এ বাড়িতে এসেছি, বোনের বিয়ে উপলক্ষে আমি এ বাড়িতে এসেছি, তার মানে এ বাড়িতে আসার উদ্দেশ্যটা কি? বোনের বিয়ে, তার মানে উদ্দেশ্য বোঝাচ্ছে। যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এই উপলক্ষ বানানে কিন্তু জফলা হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা উপলক্ষ বানানে জফলা দিইনি, কিন্তু উপলক্ষ বানানে অবশ্যই জফলা হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইগুলো বেসিক। এছাড়াও আমাদের ছোটখাটো আরো একটা দুইটা জিনিস আছে আমাদের প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণে। তবে বাক্য শুদ্ধিকরণে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বানান। বাক্য শুদ্ধিকরণের মধ্যে কিন্তু অনেক সময় এমন দেখা যায় যে বানান ভুল করে দেয়। বানান যদি ভুল করে দেয় তাহলে সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, বানানটা আমাদের ভালো করে পড়তে হবে। বাক্য শুদ্ধিকরণে আমাদের আরো দুই ধরনের ভুল থাকে। যেমন ধরেন আমরা যদি এটা বলি, একটা হচ্ছে সর্বনাম জনিত ভুল, সর্বনাম ক্রিয়া জনিত ভুল, সর্বনাম এবং ক্রিয়াজনিত ভুল। ঠিক আছে, এছাড়া আমাদের সর্বনাম ক্রিয়াজনিত ভুল থাকার পরে আরো একটা আছে গুরুচণ্ডালীর দোষ থাকে অনেক সময়। গুরুচণ্ডালী বলতে আমি বোঝাচ্ছি এখানে সাধু চলিতের মিশ্রণ থাকে। হ্যাঁ, যেমন সর্বনাম ক্রিয়া জাতীয় ভুল কিরকম? যদি বলি তিনি কাজটি করেছে বা সে কাজটি করেছেন, দেখেন এই যে তিনি, এই যে সে, দুইটা সর্বনাম, আর করেছে এবং করেছেন দুইটাই ক্রিয়া। আচ্ছা দেখেন, তিনি করেছে কি কখনো হয়? হবে না, তিনির সাথে কিন্তু করেছেন হবে, আর সে করেছেন হয় না, সে সাথে করেছে হবে। এই যে সর্বনামের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, এই সর্বনাম বুঝে ক্রিয়া বসানো, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় শুদ্ধ অশুদ্ধতে আসে। আরেকটা হচ্ছে সাধু ও চলিতের মিশ্রণ আসে। যেমন বললাম যে আমি তাকে পাইলাম, আমি তাকে পাইলাম, দেখেন এই শব্দটা, এই বাক্যটা অশুদ্ধ কেন? এখানে সাধু ও চলিতের মিশ্রণ হয়েছে, তাকে হচ্ছে চলিত, পাইলাম হচ্ছে সাধু। তাহলে শুদ্ধ কি হবে? হয় পুরোটাই সাধু হবে অথবা পুরোটাই চলিত হবে। তাহলে হবে আমি তাহাকে পাইলাম অথবা আমি তাকে পেলাম।
এই দুইটা যে কোনো একটা হবে, তাকে পেলাম অথবা তাহাকে পাইলাম। এরকম সাধু এবং চলিতের মিশ্রণ আসলে সেগুলো আমাদের দেখতে হবে। এছাড়াও আরো ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্র্যাকটিস করার সময় কিন্তু ওই প্র্যাকটিস করার সময় জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা বাক্য শুদ্ধিকরণে মোটামুটি যেগুলো বেশি বেশি পরীক্ষা আসে সেই জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে করেছি। তো সেই কারণে আজকের এই ক্লাসটা ভালো করে আরেকবার দেখে নেবেন এবং প্র্যাকটিসটা করবেন, ইনশাল্লাহ বাক্য শুদ্ধিকরণের বেশিরভাগ সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।